একটা পড়াবো, প্র্যাকটিক্যাল রিলেটেড আজকে পড়া। শামীম, জি স্যার, শুনতে পাচ্ছি। আজকে হিস্টোপ্যাথোলজির প্র্যাকটিক্যাল রিলেটেড আমি টপিকটা পড়াবো, হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি টেকনিক যেটা সেটা পড়াবো। Introduction. In many situations, a sample of tissue must be obtained for histopathological or biochemical examination before a definite diagnosis can be made. This is particularly important in the differentiation between malignant এবং benign tumor. বিশেষভাবে benign malignant দেখা যায়, বোঝা যায় না, এটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে যেটা এই প্যাথোলজিক হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয়। ফার্স্ট হচ্ছে স্যাম্পল কালেকশন করতে হবে। স্টেপের ভিতরে ফার্স্ট হচ্ছে স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশনটা আমরা দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে সেকশন হোল টিউমার মাস, আর একটা হচ্ছে বায়োপসি ম্যাটেরিয়ালস। দুই ভাবে করা থাকে, সেকশন হোল টিউমার মাস আর একটা হচ্ছে। নেক্সট, কালেকশন করার পরে টিস্যুটাকে প্রিজার্ভ করতে হবে, তারপরে টিস্যুটাকে পাঠাইতে হবে ল্যাবরেটরি। preservation and transportation. After collection of sample, material should be placed formalin containing jar. এটা আইডিয়াল জার হতে হবে, ফরমালিন কন্টেনিং জারে টিস্যুটা প্রিজার্ভ করতে হবে। তারপর হচ্ছে এটা ট্রান্সপোর্টেশন করতে হলেও এখানে কিছু নিয়ম আছে, যে আমি ফরমালিন কন্টেনিং জারটা সেটা প্রপার লেবেলিং হতে হবে, তারপরে প্রপারলি রিটেন রিকোজিশন ফর্ম। তাহলে প্রথমে স্যাম্পল কালেকশন, প্রিজার্ভেশন ইন ফরমালিন and transportation with requisition slip, properly labeled formalin containing jar, tissue containing jar with properly written requisition slip. এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। প্রথমে ল্যাবরেটরিতে পাঠাতে হবে, ল্যাবরেটরিতে পাঠাতে হবে। ল্যাবরেটরিতে কি করবে? ল্যাবরেটরিতে ফার্স্ট রিসিভ করার পরে এটাকে ফিক্সেশন করার আগে কিন্তু একটা ক্রস এক্সামিনেশন করার দরকার আছে। It is process by which the cellular constituents are fixed in a chemical and physical state so that they can be withstand subsequent treatment with various reagents with minimum loss of distortion or টিস্যুর জন্য ফিক্সেশনটা করতে হবে, সেলগুলো যাতে ঠিক থাকে। Before fixation, gross examination is done to note down color, quantity and appearance of specimen, যেটা আমাকে ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন বলা হয়। ন্যাকেটাই এক্সামিনেশন যেটা আমরা করি, গ্রস এক্সামিনেশন যেটা বলা হয়, হিস্টোপ্যাথোলজিতে এটাকে বলা হয় গ্রস এক্সামিনেশন। গ্রস এক্সামিনেশন আমরা টিস্যু পিসটা দেখতে কেমন, কালার, কোন কালার আছে, অ্যাবনরমাল কালার আছে, অ্যাবনরমাল সাইন আছে কিনা, কতটুকু পরিমাণ টিস্যু পিসটা দেওয়া আছে, কয়টা পিস দেওয়া আছে, সেটা আমরা দেখি। এটা হচ্ছে গ্রস এক্সামিনেশন। এই যে আমরা ফরমালিনটা ইউজ করি প্রিজার্ভেশনে, এটার অ্যাডভান্টেজটা কি? Tissue can be preserved for prolonged period. It prevents the growth of bacteria, and it is compatible with most of the common stain. এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ ইউজ অফ ফরমালিন। একটা হচ্ছে টিস্যুর পিসটাকে, টিস্যুর সেল বা সেলগুলাকে ঠিক রাখা, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া গুলো হতে বাধা দেওয়া। প্রসেসিং, টিস্যু প্রসেসিং অফ টিস্যু, যে স্যাম্পলটা পাঠাতে প্রসেসিংটা আমরা কিভাবে করি, এই স্টেপগুলো এখানে দেওয়া আছে। স্টেপগুলোর ভিতরে ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে যেটা আমি আগে বলছি, যে রিসিপিয়েন্ট্রি ইন দি ব্লাড পেশেন্ট পার্টিকুলারস এটসেট্রা, এটা হচ্ছে রিসিভ করতে হবে। তারপর আছে গ্রস এক্সামিনেশন এন্ড ফিক্সেশন। গ্রস এক্সামিনেশন যেটা আমি আগে বলছি, যে to preserve tissue permanently is as lifelike as the state of possible. Fixation should be carried out as possible after removal of tissue or soon after death of prevents
autolysis. The fixative depends on the tissue of type of tissue present and preserved to be demonstrated. এটা হচ্ছে ওভারনাইট ফিক্সেশন, যেটা করতে 95% অ্যালকোহলে ওভারনাইট ফিক্সেশন করা হয়। তো রিসিভিং হবে, গ্রস এক্সামিনেশন ফিক্সেশন হবে। ফিক্সেশনটা হচ্ছে প্রিজার্ভেশনটা হচ্ছে ফরমালিনে, আর ফিক্সেশন হচ্ছে ফিক্সেটিভ ওভারনাইট ফিক্সেশন করা হয়, সেটা হচ্ছে 95% ইথেন অ্যালকোহল। এখন আফটার ওভারনাইট ফিক্সেশন হওয়ার পরে পরবর্তী দিন মর্নিং এ কি করতে হবে? ফার্স্ট করতে হবে ডিহাইড্রেশন। এই যে ওভারনাইট ফিক্সেশন করে আমি টিস্যুটা রেখে দিলাম, এটা তো যে 95% অ্যালকোহল এটার ভিতর লাগতে থাকবে, সেটাকে আমাকে বের করে দিতে হবে। এটাকে বলা হয় ডিহাইড্রেশন, পানি শূন্যতা। এখানে আপনি রিয়াজের শূন্যতা, সেলটাকে ড্রাই করার জন্য কি সেখানে সবকিছু বের করে দিতে হবে। এইখানে এই ডিহাইড্রেশন করতে হলে কি করতে হবে? ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল, সেটা হচ্ছে ডিহাইড্রেশনটা করতে। কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল, যেমন 50% অ্যালকোহল থেকে শুরু করতে হবে। 50% অ্যালকোহল আমি 1 ঘন্টা রেখে দিব, সেটা তারপর হচ্ছে এসিটন 30 মিনিটস। এইভাবে কনসেন্ট্রেশনটা বাড়তে হলে এখানে ডিহাইড্রেশনটা, মানে ভিতরে যে রিএজেন্ট থাকবে বা ওয়াটার থাকবে বা বাইরে থাকবে, সেগুলি এই অ্যালকোহলের মাধ্যমে যেটা ডিফারেন্ট কনসেন্ট্রেশন অ্যালকোহল। ডিহাইড্রেশনের পরে কি করতে হবে? ক্লিয়ারিং। এই যে আমি ডিফারেন্স কনসেন্ট্রেশন অফ হাইড্রেশন অ্যালকোহল দিয়ে আমি ডিহাইড্রেশনটা করলাম, বাইরের অংশটাতে তো এই অ্যালকোহলটা লেগে থাকবে, এই অ্যালকোহলটাকে পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার করতে হলে আমরা জাইলোল ব্যবহার করি। জাইলোল ছাড়া অনেক কিছু আছে, কিন্তু এখানে আমরা ব্যবহার করি জাইলোল। ডিউরিং ডিহাইড্রেশন, water in tissue has been replaced by alcohol. Alcohol should be replaced by paraffin wax. As paraffin wax is not alcohol soluble, we replace alcohol with a substance in which wax is soluble. তার মানে পরবর্তী স্টেপে আমরা প্যারাফিন ইমপ্রেগনেশনে যাব, যে সেটা যাওয়ার আগে তো সরাসরি প্যারাফিন ইমপ্রেগনেশন দিলে সেটা আমাদের কাজে আসবে না। যার কারণে কি করতে হবে? অ্যালকোহলটাকে করতে হবে জাইলোল দিয়ে। আমরা কি করবো? 2 ঘন্টা প্রথমে দুইটা, এক এক জাইলোল থাকবে, দুইটা পট থাকবে, দুইটাই জাইলোল 1 নম্বর কন্টেনারে 1 ঘন্টা, 2 নম্বর কন্টেনারে 1 ঘন্টা, এইভাবে রেখে এটা হচ্ছে ক্লিয়ার করতে হবে। মানে অ্যালকোহল যেটা লেগেছিল সেটা রিমুভ করতে হবে, সেখানে জাইলোল থাকবে। জাইলোল থাকলে এটা ওয়াক্সটা, যেটা প্যারাফিন ওয়াক্স, সেটা টিস্যুতে লাগতে সুবিধা। জাইলিন ছাড়াও আমরা ক্লোরোফর্ম, বেনজিন, কার্বোটেট্রাইড, কিন্তু আমরা এখানে ব্যবহার করি আমরা জাইলোল ব্যবহার করি বা জাইলিন ব্যবহার করি। এটা হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট। নেক্সট স্টেপ যেটা প্যারাফিন ইমপ্রেগনেশন। প্যারাফিন ইমপ্রেগনেশন যেটা, সেটা কি করি? একটা ওয়াটার বাথের ভিতরে আমরা প্যারাফিন নিয়ে হিট করলে প্যারাফিনটা গোল কি হবে? প্যারাফিনটা গলে যাবে, মেল্ট হয়ে যাবে। যেটা ওয়াটার জায়গার মধ্যে প্যারাফিন নিয়ে এটা মেল্টেড করে সেখানে আমরা টিস্যুটা ছেড়ে দিব। রিপ্লেস জাইলিন উইথ প্যারাফিন। ইউজ প্যারাফিন বাথ টু not be in melted paraffin 1 hour. The temperature of the paraffin should be between 50 to 60%, 60 degree centigrade. Remove all paraffin bath, যেটা ওয়াটার বাথের মতো প্যারাফিন বাথের মধ্যে প্যারাফিন নিয়ে সেটাকে আমরা 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা হিট করলে সেই প্যারাফিনটা মেল্ট হয়ে গলে যাবে, সেখানে আমরা টিস্যু পিসটা 1 ঘন্টা রেখে দিব। এটা হচ্ছে প্যারাফিন ইমপ্রেগনেশন। মানে পরবর্তী দিন কাজটা শুরু হবে ডিহাইড্রেশন বাই অ্যালকোহল, ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল, তারপর হচ্ছে ক্লিয়ারিং বাই জাইলোল, দেন প্যারাফিন ইমপ্রেগনেশন। এটা করতে হবে, প্যারাফিন বাথের মধ্যে টিস্যুটা দিতে হবে। এরপরে নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে এমবেডিং। প্যারাফিন এমবেডিং করতে হবে। ছবি আছে দেখো, মেটালিক মোল্ড ব্যবহার করা হয় এটা প্যারাফিন এমবেডিংটা।
সেটা কি হয়, infiltrated and impregnated tissue is placed in warm liquid paraffin which forms a film. আমরা টিস্যু পিসটা দিয়ে উপরে আবার টিস্যু পিস নিলাম, সেখানে আবার প্যারাফিন ওয়াক্স আমরা দিয়ে দিয়ে রেখে দিব, রুম টেম্পারেচার রেখে দিব। রুম টেম্পারেচার রেখে, রুম টেম্পারেচার যদি হার্ড না হয় তাহলে আমরা রেফ্রিজারেটরে 20 মিনিটস রেখে দিব। হার্ড না হয়, যত বেশি, এটাকে বলা হার্ডেনিং, মানে শক্ত হয়ে যাওয়া। এই হার্ডেনিংটা যত বেশি হবে আমাদের কাটতে তত সুবিধা হবে। এটা কাটে আমরা যে কাটবো টিস্যু আমাদের সুবিধা হবে, যত বেশি টিস্যু ব্লকটা হার্ড হবে তত বেশি সুবিধা হবে। তাহলে আমি টিস্যু হলে সেটা আমরা হার্ড হবে, যতটা হবে প্যারাফিন অ্যামিডের ব্লকটাকে আমাকে সেকশন দেখো, এটা টিস্যু, তাহলে আমাদের উদ্দেশ্য তোমার টিস্যু যতটুকু হবে মাইক্রোটম ইনসার্ট হার্ড সারফেসেস, যেটা মাইক্রোস্কোপিক 5 মাইক্রন থিকনেস মাইক্রোটম মেশিনাল সেকশন, এটাতে হচ্ছে পিসটা আসতেছে, আর এটা হচ্ছে কিভাবে ব্লকটা রেখে নাইফ দিয়ে এটা কাটতে হবে। থিকনেস এখানে কতটুকু থিকনেস নাইফটা একটু থাকবে এবং থিন আমাদের জন্য কোথায় ওয়াক্সটা হয় মাইক্রোটম আসবে, টিস্যুটা থাকতে হবে সাথে আসলো। ফ্রিজগুলো কি হবে এখানে, যেহেতু এখানে করতে হবে সেপারেট করতে, সেপারেশন অফ টিস্যু, আমি যখন পরে প্যারাফিনটা মেলে থাকবে এই টিস্যু পিস হবে। তাহলে আমি হট ওয়াটার বাতে যদি আমি টিস্যু পিসটা দিব তাহলে কি হবে, প্যারাফিনটা আলাদা হয়ে যাবে এবং পিওর টিস্যু পিসটা হবে। সেই টিস্যু পিসটা নিয়ে তারপর পরবর্তীতে আমাকে স্লাইড তৈরি করতে হবে। স্লাইডটা আমি কিভাবে তৈরি করব, আনস্টেন স্লাইড যেটা আমরা বলবো, বা স্মিয়ার স্লাইড যেটা আমরা বলি, কিভাবে আমি স্লাইড তৈরি করবো, এটা ছবি হতে এটা দেখো, একটা স্লাইড নিতে হবে, স্লাইডের মধ্যে টিস্যুটা ফিক্স করতে হবে, লাগাতে হবে। এখন সচরাচর আমরা ব্লাডে কি করি, ব্লাড স্যাম্পলটা নিয়ে একটা 1 ড্রপ ব্লাড নিয়ে আরেকটা স্প্রেডার দিয়ে এটাকে স্প্রেড করে থাকি, কিন্তু এখানে তো সেটা করা যাবে না। এখানে টিস্যু পিসটা আমার স্লাইডে লাগাতে হবে। এখন স্লাইডে লাগাতে একটা নর্মাল স্লাইড, ক্লিন স্লাইডে নিয়ে সেটা দিলে তো আর লেগে যাবে না, এটা তো টিস্যু পিস। তাহলে করতে হবে যে 18 যে একটা জিনিস থাকতে হবে, যার কারণে ওই 18 জিনিস থাকলে স্লাইডের ভিতরে সেটা আমি টিস্যু পিসটা লাগাতে পারবো। তাহলে 18টাকে এখানে ব্যবহার করা হয়, এগ অ্যালবুমিন কোটেড স্লাইড ইউজ করা হয়, এগ অ্যালবুমিন কোটেড স্লাইড। তাহলে এটা 18 জিনিস, যখন এই কোটেড স্লাইডে আমি টিস্যু পিসটা প্লেস করব তাহলে ওই 18 জিনিসের কারণে টিস্যু পিসটা লেগে যাবে। এখন আমি একটু এয়ার ড্রাই করে সেটা আরো ভালোভাবে ফিক্সড হবে। এই এয়ার ড্রাই করার পরেই আমি যখন এটা ফিক্স হয়ে যাবে তখন আমি পরবর্তী স্টেজে আমি চলে যাব স্টেইনিং এ, এটা তখন স্টেইন করতে হবে। এটা হচ্ছে একটা প্রসেসিং অফ টিস্যু ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কি, ফার্স্ট টিস্যু কালেকশন বা স্যাম্পল কালেকশন করতে হবে। তো স্যাম্পল কালেকশন করতে হলে আমরা কি করতে হবে, আমরা দুইটা প্রসেসের মধ্যে স্যাম্পল কালেকশন করা। একটা হচ্ছে যেমন টিউমার, এটা তো আমরা করি কি কারণে, ম্যালিগন্যান্ট বেনাইন টিউমার ডিফারেন্সিয়েট করার জন্যই তো সেটা আমরা করে থাকি, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি। তাহলে সেটা স্যাম্পল কালেকশন আমরা অনেক সময় দেখা যায় হোল টিউমার, পুরো টিউমার মাসটাই সার্জনরা কেটে পাঠাতে, এটা একটা। আর একটা হচ্ছে বায়োপসি, জাস্ট একটা পিস নিবে, সেখানে নর্মাল সেল থাকবে অ্যাবনর্মাল সেল থাকবে, এটা বায়োপসি পরবর্তী দিন পড়াবো। এটা হচ্ছে বায়োপসি, তাহলে টিস্যু পিসটা নিতে হবে বায়োপসিতে, অথবা হোল টিউমার মাস নেবে, এটা স্যাম্পল কালেকশন। যে কালেকশন করার পরে এটাকে প্রিজার্ভ করতে নেই, যার প্রিজার্ভ করতে গেলে আমরা এটা ফরমালিন কন্টেইনার নিতে হবে। সেই ফরমালিন কন্টেইনিং জার পিসটা যদি পুরোটা না ঢুকাতে পারলে আমি কি টিস্যু পিসটা আর এখানে পিসটা আমি ফরমালিন কন্টেইনিং জারটাতে টিস্যু পিসটা রেখে দিব। তারপর এটা প্রপার লেবেলিং করতে হবে, মানে জারের ভিতরে লাগাইতে হবে এটা কোন টিস্যু, কার কোন পেশেন্টের আইডেন্টিফিকেশন লাগাতে হবে। তারপর সাথে রিকোয়েস্ট স্লিপ ফিল আপ করে
সেটা ট্রান্সপোর্ট করতে হবে। ট্রান্সপোর্ট কোথায় করতে হবে? ট্রান্সপোর্টেশন টু ল্যাবরেটরি, ল্যাবরেটরি পাঠাতে হবে। ল্যাবরেটরিতে পাঠাইতে হলে কি হবে? প্রপার লেবেলিং কন্টেনিং টিস্যু জার উইথ লিকোজিস প্রপারলি ফিল আপ লিকোজিশন স্লিপ দিয়ে আমরা এটাকে ল্যাবরেটরিতে ট্রান্সপোর্ট করতে হবে। ল্যাবরেটরি কাজটা কি? ল্যাবরেটরি কাজটা হচ্ছে এটা রিসিভ করবে, সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখবে, রেজিস্টার কাছে এন্ট্রি করবে, এরপরে গ্রস এক্সামিনেশন করবে। এই যে টিস্যু পিসটা নিয়ে টিস্যু খালি চোখে দেখবে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেটা আমরা বলি, গ্রস এক্সামিনেশনে কি দেখবে, সাইজটা দেখবে, সেটা দেখবে। এরপরে সেটা টিস্যুটাকে সে পিস করে সেটা ফিক্সেশন, ওভারনাইট ফিক্সেশন করতে হবে। এই ফিক্সেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 90% আর বেশি করতে 95% অ্যালকোহল দিয়ে ওভারনাইট ফিক্সেশন করতে হবে। পরবর্তী দিন সেটা টিস্যু প্রসেসিং এ যাবে। তো ওভারনাইট যে অ্যালকোহল সেটাকে আমরা ডিহাইড্রেট করতে হবে। ডিহাইড্রেশন মানে ফ্লুইডটাকে বের করতে হবে টিস্যু থেকে। ডিফারেন্ট ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল দিয়ে এটাকে দিতে হবে। ডিহাইড্রেশনের পরে এই যে অ্যালকোহলটাকে রিমুভ করার জন্য সেখানে আমরা ক্লিয়ারিং করবো। ক্লিয়ারিং করতে হবে জাইলেন দিলে। জাইলেনের সুবিধা হচ্ছে যে জাইলেন থাকলে যে টিস্যুতে লাগতে পারবে বা এন্ট্রি করতে হবে সলিবল। তাহলে জাইলেন দিয়ে ক্লিয়ারিং করার পরে আমরা কি করবো? পিসটা আমরা করার একটা বাতে রাখবো। বাত মানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড প্যারাফিন আর টিস্যু পিসটা নিয়ে এটাকে আমরা একটা মেটাল টিস্যু পিসটা দিয়ে রুম টেম্পারেচারে রেখে কোল্ড করতে হবে। যদি কোল্ডটা কম হয় তাহলে সেটাকে রেফ্রিজারেটরে রেখে ব্লক তৈরি করা। ব্লক তৈরি করার পর আমরা কিভাবে আমরা মেশিনটা আমরা ব্যবহার করে সেটাকে পিস করতে হবে। সেখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড 5 ডিগ্রি মাইক্রন থিকনেসে আমরা এটাকে স্লাইড তৈরি করব। এই স্লাইডগুলো যেগুলো আসবে সেখানে 3 পিসেস অফ টিস্যু সাথে থাকবে প্যারাফিন। তো এখন প্যারাফিনটাকে রিমুভ করতে হলে আমরা হট ওয়াটার, নেক্সট স্টেপে আমরা হট ওয়াটার বাতে যে টিস্যু পিসগুলো ছেড়ে দিলে সেটা হট ওয়াটারের জন্য প্যারাফিনগুলো আলাদা হবে, আমরা পিওর টিস্যু পিসটা পাবো। সেই টিস্যু পিসটা নিয়ে আমরা একটা স্লাইড তৈরি করবো। স্টেন করার জন্য স্লাইড তৈরি করতে হবে। নর্মাল স্লাইডে তো আমরা আসলে টিস্যু পিসটা লাগবে না, তো লাগাইতে হলে একটা আঠা দরকার, সেটা আমরা এখানে ব্যবহার করি এগ অ্যালবুমিন কোটেড স্লাইড ব্যবহার করি। সেই এগ অ্যালবুমিন কোটেড স্লাইড যেটা, সেখানে যদি আমি টিস্যু পিসটা দিয়ে এয়ার ড্রাই করি তাহলে টিস্যু পিসটা ভালোভাবে লেগে যাবে। তাহলে একটা টিস্যু পিস নিয়ে আমরা একটা স্লাইড তৈরি হয়ে গেল, একটা স্লাইড প্রিপারেশনটা হয়ে গেল। এয়ার ড্রাই হয়, প্রপারলি এয়ার ড্রাইড হবে, পুরোপুরি এয়ার ড্রাইড হইতে হবে, না হলে কিন্তু উঠে যাবে যখন স্টেন করবো। তো ভালোভাবে এয়ার ড্রাইড করার পরে আমরা নেক্সট স্টেপে যাব স্টেনিং। টিস্যু প্রসেসিংটা শেষ, আমরা স্লাইড তৈরি শেষ, তারপরে আমরা যাব স্টেনিং এ। স্টেনিং প্রসিডিউর গুলো অনেকগুলো আছে। আজকে এতটুকু পর্যন্তই। আর স্টেনিং প্রসিডিউরটা আমি পরবর্তী ক্লাসে বাকি যে অংশটা, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলি আসে সেগুলি আমি একটু দেখাই দিব। তো টিস্যু প্রসেসিংটাই আজকে শেষ করলাম।